কি হলো? চেঁচিয়ে উঠলে কেন? আমার কেন জানি ভালো ঠেকছে না। আমার পায়ে কে যেন সুড়সুড়ি দিল মনে হলো। তোমার দেখছি ভয় ধরেছে। এই তুমি সাহসী পুরুষ, হ্যাঁ? গাড়ি থামিয়েও নেমে এলো। বৃষ্টির বেগটা বেড়েছে। হঠাৎ কোথা থেকে কতগুলো কুকুর আমাদের চারপাশে ডাকতে লাগলো। তাদের সেই ডাকের মধ্যে হিংস্রতা নেই, আছে একটা কান্নার সুর। চারিদিকের জমাটি অন্ধকার, কুকুরের কান্না, আমাদের সঙ্গে ঘর থেকে সদ্য চুরি করে আনা একটি যুবতীর মৃতদেহ, সব মিলিয়ে একটা অশরীরী পরিবেশের সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে। সরকার আমার বাঁ দিকের দরজাটা খুলে তার ভেতর দিয়ে ঝুঁকে বলল, টর্চটা জ্বালাও। মেয়ে মানুষের সুড়সুড়িতে তোমার ভয়ের চাইতে আরাম লাগাই উচিত। আমি পাশ থেকে টর্চটা তুলে আলো ফেললাম বস্তাটার উপর। কয়েক মুহূর্ত আমরা স্তম্ভিতের মতো তাকিয়ে রইলাম। কারোর মুখে কোনো কথা নেই। সত্যি বস্তা থেকে একটা হাত বেরিয়ে এসেছে, কিন্তু সেটা রমণের কোমল হাত নয়, একটি লোমশ হাত। একটা ভয়ানক আতঙ্ক আমার বুকে যেন পাষাণের মতো চেপে বসেছে। এটা কার হাত? মেয়ে মানুষের হাত নয়। কিন্তু আমরা তো মেয়ে মানুষের লাশই কবর থেকে তুলে এনেছি। আলোটা আর একটু উঁচু করে ধরো। সরকার হঠাৎ যেন মরিয়া হয়ে বলে উঠল, মুখটা আমি দেখতে চাই। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। নিশুত রাতে হাতছানি দেয় ভূত পিশাচের দল। অন্ধকারে কাজের ফাঁকে একলা হওয়ার ছল। টেরর স্টেশন চালিয়ে দেখো, সঙ্গী হবে ভয়। লাগবে না আর একা একা, দেখোই না কি হয়। নমস্কার। প্রথমটা শুনে একটু অন্যরকম লাগছে, কারণ এখন অ্যাডভেঞ্চার স্টেশনের পাশাপাশি আপনাদের গল্পের স্টেশন এখন আপনাদের জন্য পরিবেশন করতে চলেছে একটি নতুন সেগমেন্ট, দ্য টেরর স্টেশন। বাংলা সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা, দ্য টেরর স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে কাটা লাশের রসিকতা। আজকের গল্প পাঠে সৌমিক ও অনন্যা এবং গল্পের সূত্রধার আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, কাটা লাশের রসিকতা। ডাক্তারি জীবনে বহু রোগীর সংস্পর্শে আসতে হয়েছে আমাকে। বিচিত্র মন, বিচিত্র চরিত্রের মানুষ দেখেছি। তাই এখন আর নতুন কোনো রোগী আমার মনে তেমন প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু অসীম বিশ্বাসকে দেখেই কেন জানি আমি বেশ একটা ধাক্কা খেলাম। আমার মনের ঠিক অনুভূতিটা বুঝিয়ে বলা মুশকিল। কেমন যেন গা ঘিন ঘিন আর গা শিরশির করা অনুভূতি, যেন একটা জীবন্ত মৃতদেহের সামনে আমি দাঁড়িয়ে আছি। গোড়া থেকেই শুরু করি। আমার চেম্বারের কিছু দূরেই একটা মেস বাড়ি। ওখানকার কিছু বাসিন্দা আমার রোগী। মাঝে মাঝে তাই ওখানে যেতে হয় আমাকে। হঠাৎ একদিন বর্ষার রাতে ফাঁকা চেম্বারে বসে উঠবো উঠবো করছি। এমন সময় মেসের মালকিন সুমিতা দেবী স্বয়ং হন্তদন্ত হয়ে ছুটে এলেন। দিন কয়েক হলো এক নতুন বোর্ডার এসেছেন তাঁর মেসে। ভদ্রলোক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর কিছু হয়েছে বলেই মনে হচ্ছে। আমাকে এক্ষুনি যেতে হবে। যেতে হলো। ছোট্ট একটা চিলে কোঠা ঘরে রোগী শুয়ে আছে। পরে মেসের মালকিনের মুখে শুনেছিলাম, ভদ্রলোক কারোর সঙ্গে ঘর ভাগাভাগি করে থাকতে চাননি। যত ছোট বা খারাপই হোক না কেন, ঘরটা সম্পূর্ণ তার চাই। তার জন্য যত বেশি টাকা দিতে হোক না কেন তিনি রাজি। তেমন কোনো ঘর ছিল না,
শেষ পর্যন্ত চিলেকোঠা ঘরটার জঞ্জাল পরিষ্কার করে ভদ্রলোককে দেয়া হয়। তিনি খুশিই হয়েছিলেন। ভদ্রলোক মেসে আসার পর থেকে কদিন কোথাও বেরোননি, কারো সঙ্গে বিশেষ একটা কথাও বলেননি। ওই ছোট ঘরের দরজা বন্ধ করে নিজেকে যেন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছেন। মেসের চাকর ঘরে খাবার দিয়ে আসে, খাবার জন্য নিচেও নামেন না তিনি। আজ একটু আগে রাতের খাবার দিতে গিয়ে ছোকরা চাকর দেখে ভদ্রলোক মাটিতে পড়ে আছেন, মুখটা হা হয়ে আছে, দু চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। তার চিৎকারে লোকজন ছুটে আসে। নারীর গতি এত মৃদু যে মনে হয় জীবন মরণের একটা লড়াই চলছে। এই বলে মেসের মালকিন থামলেন। ভয় পেয়ে ভদ্রমহিলা ছুটে এসেছেন আমার কাছে। মেসে কেউ মারা গেলে সেটা মেসের পক্ষে বদনাম, তাই তাঁর দুর্ভাবনাটাই বেশি। সুমিতা দেবীর সঙ্গে তাঁর মেস বাড়িতে যেতে হলো। যদিও আগে অনেকবারই এখানে এসেছি, কিন্তু চিলেকোঠায় কখনো আসেনি। সত্যি এক চিলতে ঘর। তক্তপোষের ধারে মাটিতে যিনি পড়ে আছেন তাকে দেখে আমি চমকেই উঠলাম। সারা শরীরে কেমন একটা শিহরণ বয়ে গেল। মাথার চুলের ডান দিকটা থপথপে সাদা, কিন্তু বাঁ দিকটা কালো। মুখে অসংখ্য বলিরেখা। অথচ আমার মনে হলো ভদ্রলোককে যত বুড়ো দেখাচ্ছে তত বুড়ো তিনি নন। অকালে বুড়িয়ে গিয়েছেন, গায়ের রং ফ্যাকাশে, যেন কেউ রক্ত শুষে নিয়েছে। কেমন যেন একটা মৃত্যুর গন্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ভদ্রলোকের শরীর বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তাকে পরীক্ষা করে আমি কিন্তু রোগটা কি তা ঠিক বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম হার্ট অ্যাটাক, কিন্তু চেক করে দেখলাম ব্লাড প্রেশার নর্মাল। নিজের বিদ্যে বুদ্ধি আর অভিজ্ঞতায় মনে হলো ওসব ব্যাপার নয়। যা হোক, তখনকার মতন চাঙ্গা করে তোলবার মতন ওষুধপত্রের ব্যবস্থা করলাম। ভদ্রলোক পরদিনই খাড়া হয়ে উঠলেন। আমি একটু অবাকই হলাম। আগের রাত্রে অমন একটা অবস্থার পর এত তাড়াতাড়ি তিনি সামলে উঠবেন এ আমি আশাই করতে পারিনি। যা হোক, পরদিন তাঁকে দেখতে যেতেই তিনি আমাকে বসতে বললেন। আমি লক্ষ্য করলাম ভদ্রলোকের চোখের সাদা অংশটা একটু বেশি প্রকট, চাউনিতে কেমন একটা অস্থিরতা। আমাকে তিনি এক দৃষ্টিতে লক্ষ্য করছেন দেখে আমার অস্বস্তি হতে লাগলো। সেটা কাটাবার জন্যে আমি তাকে পরীক্ষা শুরু করলাম। সব কিছুই স্বাভাবিক। আমার পরীক্ষা শেষ হতেই ভদ্রলোক বলে উঠলেন, আপনি কি ডাক্তার? প্রশ্নটা শুনে আমি থতমত খেলাম। আমার গলায় স্টেথোস্কোপ, হাতে ব্লাড প্রেশার মাপার যন্ত্র, এতক্ষণ যত্ন করে পরীক্ষা করলাম, তারপরেও অমন প্রশ্নের কারণ কি হতে পারে? ভদ্রলোক নিজেও বোধহয় প্রশ্নটার অসারতা বুঝতে পেরেছিলেন, তাই বললেন, মানে আমিও একসময় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম, বছর তিনেক পড়েও ছিলাম। তাই নাকি? তা ছেড়ে দিলেন কেন? ছাড়তে হলো, সে অনেক কথা। ভদ্রলোক হঠাৎ আমাদের কথায় যেন ছেদ টানতে চাইলেন। আমি ইঙ্গিতটা বুঝে ওই প্রসঙ্গ নিয়ে আর এগোলাম না। এই ঘটনার দিন তিনেক পর ভদ্রলোক হঠাৎ আমার চেম্বারে এসে হাজির হলেন। বর্ষার রাত, সেদিনও চেম্বার বন্ধ করে উঠবো করছিলাম। ভদ্রলোককে দেখে মোটেই খুশি হলাম না আমি। কেন তা অবশ্য জানি না। ভদ্রলোক এটা ওটা কথার পর আমার সম্বন্ধে নানান প্রশ্ন করতে লাগলেন। কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, কোন কোন প্রফেসরের কাছে পড়েছি, আমার পরিচিতদের মধ্যে কারা ডাক্তার হিসেবে নাম করেছেন, এসব ব্যক্তিগত প্রশ্ন। বলাই বাহুল্য, আমি বিরক্তি বোধ করছিলাম।
হঠাৎ ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ডাক্তার সন্দীপ সরকার নামে কাউকে চেনেন? ডাক্তার সন্দীপ সরকার? আরে তিনি তো প্রথম সারির একজন সার্জন। চিনতেন নাকি আপনি তাকে? হ্যাঁ, একসময় আমার সঙ্গে তার খুবই জানাশোনা ছিল। কিন্তু ওর বয়স তো আপনার মতন হয়নি। ওখানেই আপনার ভুল। ভদ্রলোক হা হা করে হেসে উঠলেন। হাসি থামিয়ে তিনি বললেন, আমার চাইতে বয়সে উনি বেশ কিছু বড়ই হবেন। আমার শরীর ভেঙে পড়েছে, তাই বেশি বয়স দেখায় আর কি। নয়তো আমারও একসময় জোয়ান চেহারা ছিল। হ্যাঁ, বেশ ভালো রকমই জোয়ান চেহারা ছিল আমার। আমার দৃষ্টিতে বোধহয় অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল। তা লক্ষ্য করে ভদ্রলোক বললেন, না, আমি আপনাকে ধোঁকা দিচ্ছি না। যদি সন্দীপ সরকারের সঙ্গে কখনো দেখা হয় তবে তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে অসীম বিশ্বাসের স্বাস্থ্য কেমন ছিল। বলেই আবার হা হা করে হেসে উঠলেন। বিশ্রী হাসি। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। রাত হয়ে যাচ্ছে বলে উঠে পড়লাম। এরপর অসীম বিশ্বাস মাঝে মাঝে আমার চেম্বারে আসতেন। ভিড় থাকলে এক কোণে চুপ করে বসে থাকতেন। সবাই চলে যাবার পর আমার মুখোমুখি বসে শুরু করতেন নানান কথা। একদিন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনারা তো হাল আমলের ডাক্তার, আপনাদের সময় কাঁটা ছেঁড়ার জন্য ডেড বডির বোধহয় তেমন অভাব ছিল না? না, তারপর নিজেই সে প্রশ্নের জবাব দিলেন। হ্যাঁ, হবেই বা কি করে? আজকাল কথায় কথায় লোকে ছুরি চালায়, বোমা মারে। মানুষ মারা এখন ওই ডাল ভাত হয়ে গেছে আর কি। ডেড বডির অভাব নেই, অনেক ক্ষেত্রেই সেই সব বডির কোনো দাবিদার থাকে না। ফলে মেডিকেল স্টুডেন্টদের সুবিধাই হয়েছে। আমাদের সময় এত খুন জখম ছিল না, কিন্তু ডেড বডিও ছড়িয়ে পড়ে থাকতো না। রীতিমতো সমস্যা ছিল ডেড বডি পাওয়া। মাঝে মাঝে ডিসেকশন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হতো। শরতের মাঝামাঝি অসীম বিশ্বাস মারা গেলেন। সেবারও মেসের ছোকরা চাকর সকালবেলায় চা নিয়ে দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখল ভদ্রলোক মাটিতে চিত হয়ে পড়ে আছেন, মুখটা একটু হাঁ করা। কয়েকটা মাছি ভনভন করছে মুখের সামনে। আমার চেম্বারে আসতেই আমার ডাক পড়ল। এবার কিন্তু আর কোনো ভুল ছিল না। ভদ্রলোক মারাই গেছেন এবং করোনারি অ্যাটাকেই মৃত্যু হয়েছে। সার্টিফিকেট লিখে দিতে আমি কোনো দ্বিধা করলাম না। পরের দিন মেসের মালকিন সুমিতা দেবী আমার সঙ্গে দেখা করতে এলেন। তাঁর হাতে একটা বড় পুরু লেফাফা। ওটা তিনি আমার হাতে দিলেন। আমি লেফাফার ওপর লেখাটায় চোখ বুলিয়ে অবাক হলাম। লেখা আছে ব্যক্তিগত। আমার মৃত্যুর পর এটা যেন ডাক্তার পাপিয়া ব্যানার্জিকে দেওয়া হয়। রাতে বাড়ি ফিরে আমি এক কাপ কফি নিয়ে লেফাফাটা খুললাম। আমার স্বামী শুভদীপ কাজের সূত্রে দিন কয়েকের জন্য দেশের বাইরে গেছে। আমি একা। প্রথমেই একটা চিঠি। প্রিয় ডাক্তার ব্যানার্জি, আমার শুভেচ্ছা রইল। ইতি অসীম বিশ্বাস। আপনি হয়তো ভেবে অবাক হচ্ছেন যে এত লোক থাকতে আপনাকেই কেন আমি আমার জবানবন্দি শোনাবার জন্য বেছে নিলাম। আসলে সত্যি আমি একদিন ডাক্তার হতে চাইছিলাম, যদি আমার জীবনে ওলটপালট না ঘটত, কিংবা যদি ডক্টর সন্দীপ সরকার আমার জীবনের শনি হয়ে না দেখা দিত, তবে হয়তো আজ আমি একজন সফল ডাক্তার হিসেবে মানুষের জীবন বাঁচাবার মহৎ পেশায় ব্যস্ত থাকতাম। কিন্তু শনি আর রাহু এই দুয়ের মিলন ঘটেছিল আমার ভাগ্যের ঘরে। তাই যাই হোক সে কথা, আপনাকে দেখে আমার জীবনের স্বপ্নের কথা মনে পড়েছে। আপনাকে কেন জানি ভালো লেগেছে, তাই আমার জীবনের বিচিত্র কাহিনী আপনার হাতে দিয়ে গেলাম। যদি অবিশ্বাস্য হয় তবে ডক্টর সন্দীপ সরকারকে প্রশ্ন করতে পারেন, সেই সঙ্গে তার মানসিক প্রতিক্রিয়াও লক্ষ্য করবেন। তবে সাবধান, তার পথ মারাবেন না। সে শুধু লোভী নয়, নিষ্ঠুর,
কত বড় নিষ্ঠুর তাই কাহিনী থেকে জানতে পারবেন। আমার শুভেচ্ছা রইল। ইতি অসীম বিশ্বাস। আমার কৌতূহলের লাগামটাকে যেন সামলাতে পারছি না। পাতা উল্টে আসল কাহিনী শুরু করলাম। সে আজ অনেক বছর আগের কথা। যতদূর মনে পড়ে সালটা ছিল 1944। দেশ তখনও স্বাধীন হয়নি। ঢাকা মেডিকেল স্কুলে আমি ডাক্তারি পড়ি। ছোটবেলা থেকে চট করে কিছু বুঝে নেবার ক্ষমতা ভগবান আমাকে দিয়েছিলেন। তার ওপর ছিলাম পরিশ্রমী। মাস্টারমশাইদের মান্য করে চলতাম, তাই সহজেই তারা আমার প্রতি সদয় হতেন, সহজেই বিশ্বাস করতেন আমাকে। ছাত্র হিসাবেও খারাপ ছিলাম না। আমি যে একদিন ডাক্তারি পাশ করে বেরোবো, ডাক্তার হব, এই বিষয়ে মাস্টারমশাইয়ের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ ছিল না। আমার তো নয়। ডাক্তার পাল ছিল তখন অ্যানাটমি বিভাগের প্রধান। নামটা ইচ্ছে করেই আমি গোপন করলাম, কারণ তার তখন দারুণ খ্যাতি, আর সেই সময়কার মহিলা ইচড়ি বলে কথা। এই কাহিনীর সঙ্গে তাকে আর জড়াতে চাই না। মেডফোর্ড হাসপাতাল আর মেডিকেল স্কুল ছিল পাশাপাশি। একটা সরু রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে। ওই রাস্তার ওপরেই একটা বাড়িতে থাকতেন ডক্টর পাল। তখন ওই রাস্তায় আর কোনো বাড়ি ছিল না। বাড়িটার সদর দরজা দিয়ে বেরোলে হাসপাতালের পাঁচিল, আর খিড়কির দরজা দিয়ে বেরোলে মেডিকেল স্কুলের পাঁচিল। খিড়কির দরজার কয়েক হাত দূরে পাঁচিলের গায়ে একটা দরজা ছিল। ওটা দিয়ে ডক্টর পাল মেডিকেল স্কুলে যাতায়াত করতেন। অনেকটা ঘুরপথ বেঁচে যেত। রাত্রিরে ওই দরজায় বাইরে থেকে তালা ঝুলত, আর তার চাবি থাকতো ডক্টর পালের কাছে। ওই দরজা দিয়ে ঢুকে খানিকটা গেলে বাঁ দিকে টিনের ছাউনির টানা লম্বা একটা ঘর। ওখানেই অ্যানাটমি ক্লাস নিতেন ডক্টর পাল। মরা কাটাছেঁড়া করে সার্জারিতে হাত পাকাতো তরুণ সব ছাত্ররা, ভাবিকালের শল্য চিকিৎসক। ডক্টর পালের বাড়িটা বেশ বড়। আসলে ওটা ছিল হাসপাতালের সম্পত্তি। মেডিকেল স্কুলে পড়ানো ছাড়াও হাসপাতালের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। অ্যানাটমির সবকিছু দায়িত্ব, এমনকি কাটাছেঁড়ার জন্য মরা জোগাড় করার ভারও ছিল তার ওপর। ডাক্তার পাল অবশ্য নিজে মরা জোগাড় করতেন না, তার জন্য অন্য এক লোক ছিল। একটা খরচও বরাদ্দ ছিল, কিন্তু তাকে সবকিছুর হিসেব রাখতে হতো। আমি এই সময়ে ডক্টর পালের সুনজরে পড়ে গেলাম। তখন আমার সবে 3য় বছর চলছে। অ্যানাটমি ক্লাসের সব দায়িত্ব আস্তে আস্তে তিনি আমার ওপর ছেড়ে দিতে লাগলেন। ঘরটা ছিল লম্বা। ওই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, ছাত্রদের মধ্যে ঠিকমতো লাশ ভাগ করে দেওয়া, ঠিকমতো হিসেব রাখা, আর যারা লাশ নিয়ে আসে তাদের পাই পয়সা চুকিয়ে দেওয়া, এসবে তিনি আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হলেন। একটা কথা আগেই বলে রাখি, বৈধভাবে কাটাছেঁড়ার জন্য যে লাশ আমরা পেতাম তা মোটেই পর্যাপ্ত ছিল না। ফলে প্রায় আমাদের চোরা পথে ওটা সংগ্রহ করতে হতো, না করে উপায় ছিল না। এসব কিন্তু আসতো গভীর রাতে। ডক্টর পালের খিড়কির দরজায় কড়া নাড়ার শব্দ থেকে বুঝে নিতে হতো যে চালান এসেছে। যারা নিয়ে আসতো তাদের দিয়ে ডিসেকশন রুমে বডিটা নিয়ে তাদের পাওনা মিটিয়ে দিয়ে আবার পাঁচিলের দরজাটা বন্ধ করে দেওয়ার কাজটা আমার ওপরেই পড়ল। একটা খাতায় হিসেব লিখে রাখতে হতো। আর যারা সব নিয়ে আসতো তাদের পাওনা মেটাবার জন্য একটা টিনের বাক্সে সব সময় বেশ কিছু টাকা জমা থাকত। এ প্রসঙ্গে আরও একটা কথা বলা ভালো। যারা মরা নিয়ে রাতের আধারে চুপি চুপি আসত, তাদের চেহারা এক নজরে দেখেই বুঝতে অসুবিধা হতো না যে তারা অন্ধকার জগতের মানুষ। খুন, রাহাজানি এসবই তাদের পেশা। প্রথম আমার ভয় করলেও পরে ব্যাপারটা আমার গা সওয়া হয়ে গিয়েছিল। তাছাড়া দরদস্তুরের পর পাওনা টাকা হাতে নিয়ে যখন তারা আমাকে সেলাম করত, তখন আমার নিজেকে খুব শক্তিমান পুরুষ বলেই মনে হতো। ডক্টর পাল আমাকে তার বাড়ির একতলায় থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। আগেই বলেছি বড় বাড়ি। ডক্টর পালের পরিবারের লোকজন কম থাকায় একতলাটা প্রায় খালিই পড়েছিল। বিশেষ করে খিড়কির দরজার দিকের অংশটায় আমি ছাড়া আর কেউ থাকতো না। ব্যবস্থাটা যে আমার পক্ষে খুব সুখকর হয়েছিল তা মোটেই নয়। শীতকালে গভীর রাতে কিংবা ভোর রাতে কড়া নাড়ার শব্দে আমাকে বিছানা ছেড়ে উঠতে হতো। ঘুম জড়ানো চোখে হাতড়ে হাতড়ে ঘরের আলো জ্বালিয়ে দরজা খুলে বেরিয়ে আসতাম। আমার সামনে দাঁড়িয়ে কদর্য চেহারার গুপ্ত শ্রেণীর লোক। তাদের সঙ্গে রয়েছে মাল,
যা দিয়ে সাজানো হবে সব ব্যবচ্ছেদের প্রকাণ্ড প্রকাণ্ড টেবিল। শিক্ষানবিশী ছাত্ররা ওই মাল কাটাছেঁড়া করে হাত পাকাবে, ভবিষ্যতে জীবিত মানুষের ওপর প্রয়োগ করবে আজকের অর্জিত বিদ্যা। যারা মাল নিয়ে আসতো তাদের পয়সা কড়ি মিটিয়ে তাদের দিয়েই আমি ডিসেকশন রুমে ওগুলো তুলতাম। তারপর ওরা চলে গেলে একা কিছুক্ষণ থাকতে হতো আমাকে ওই ঘরে, যেখানে সাজানো রয়েছে পাশাপাশি কিছু মৃতদেহ, আর বিরাজ করছে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, হয়তোবা কবরের নিস্তব্ধতা। মেডিকেল স্কুলের প্রধান দালান থেকে ওটা ছিল বেশ খানিকটা দূরে, তাই নির্জনতাও ছিল যথেষ্ট। একা একা ওখানে এগুলোর মধ্যে দাঁড়িয়ে আমার যে গা ছমছম করতো না, এ কথা বলে মিথ্যে বলা হবে। মনে হতো ওরা যেন সব আমাকে লক্ষ্য করছে। তারপর একসময় ওই ঘরের তালা বাইরে থেকে লাগিয়ে আমি ফিরে আসতাম আমার ঘরে, নষ্ট ঘুম পুষিয়ে নেবার জন্য আবার আশ্রয় নিতাম বিছানায়। এইভাবেই কাটছিল আমার দিন আর রাত। সাধারণ চোখে আমার তখনকার জীবন মোটেই হিংসে করার মতো মনে না হলেও মেডিকেল ছাত্রদের কাছে আমি কিন্তু হিংসের পাত্র হয়ে দাঁড়িয়েছিলাম। ডক্টর পালের আমার প্রতি সদয় ভাবটা তারা পক্ষপাতিত্ব বলেই মনে করত। বিশেষ করে অ্যানাটমি ক্লাসের সম্পূর্ণ ভার আমার ওপর তিনি ছেড়ে দিয়েছিলেন বলে অনেকের যে চোখ টাটাতো সেই বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কাঁটাছেঁড়ার জন্য তাদের মধ্যে লাশ ভাগ করে দেওয়ার ব্যাপারে আমি যে এতটুকু মাতব্বরি করতাম না, কিংবা যারা এই ব্যাপারে আমার অনুগ্রহ প্রার্থী ছিল তাদের প্রশ্রয় দিতাম না, একথা বললে মিথ্যে বলা হবে। এ ধরনের জীবনে মানুষ স্বার্থপর হয়ে ওঠে এবং নিজের ছাড়া অপরের ভালোর ব্যাপারে একেবারেই মাথা ঘামায় না বলেই আমার বিশ্বাস। আমার অভিজ্ঞতাও তাই বলে। ডক্টর পালের অনুগ্রহ ভাজন হওয়ার ফলে আমি নিজের আঁকড়েটা গুছিয়ে নেবার কথা ভাবতে শুরু করেছিলাম। বিবেকহীন উচ্চাকাঙ্ক্ষী এক যুবক। দিনে দিনে ডক্টর পালের আমি ডান হাত হয়ে উঠলাম। আমাকে ছাড়া তার চলে না। অ্যানাটমির প্রফেসর হিসেবে তার তখন যথেষ্ট খ্যাতি, কিন্তু তার খুব কাছাকাছি এসে আমার জানতে বাকি ছিল না যে তার উচ্চাকাঙ্ক্ষার পেছনেও আছে ঘোর স্বার্থপরতা আর বিবেক বর্জিত কার্যকলাপ। সে যাই হোক, এদিকে ব্যবচ্ছেদের জন্য নিয়মিত সব সংগ্রহ করা একটা ঘোর সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অ্যানাটমির ক্লাসের ছাত্ররা সংখ্যায় কখনো কম থাকত না। তাদের ছোট ছোট দলে ভাগ করে এক একটি দেহ দেওয়া হতো। তারা পালা এবং ভাগাভাগি করে সেই বস্তুটির উপর ছুরি চালাত, কিন্তু তাতেও অনেক সময় চাহিদা মেটানো যেত না। ফলে মাঝে মাঝে একটা বিচ্ছিরি আর অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হতো। ছাত্রদের মধ্যে অসন্তোষ লেগেই থাকত। এ সমস্যার সমাধানের জন্য বাইরের গোপন চালানোর ওপর আমাদের বেশি নির্ভরশীল হয়ে পড়তে হচ্ছিল, আর তার ফলটাও বিপজ্জনক হয়ে ওঠার মুখে এসে দাঁড়িয়েছিল। লাভজনক এই ব্যবসার কারবারিরা মাল সংগ্রহের জন্য বেপরোয়া হয়ে উঠেছিল, এবং সেটা যে সমাজের পক্ষে শুভ নয় তা খুলে বলার অপেক্ষা রাখে না। ডক্টর পালের এ ব্যাপারে একটা নীতি ছিল, যারা মাল সরবরাহ করে তাদের কোনো প্রশ্ন করবে না। তারা কোথা থেকে বস্তুটা সংগ্রহ করছে কিংবা কিভাবে করছে তা জানার দরকার নেই। শোনো, ওরা লাশ নিয়ে আসে আর তা আমরা টাকা দিয়ে কিনি, দুপক্ষই লাভবান, সুতরাং প্রশ্ন করো না। খুন করে লাশ নিয়ে আসা হয়েছে এমন প্রশ্ন ওঠার সম্ভাবনা ছিল না। ডক্টর পালের কাছে কেউ এ ব্যাপারে ইঙ্গিত করলে তিনি যেন আতঙ্কিত হয়ে উঠতেন, কিন্তু এমন একটা ব্যাপারে তার হালকা কথার ধরন থেকেই বোঝা যেত যে এই বিষয় নিয়ে আলোচনা তিনি মার্জিত রুচির পরিচয় বলে মনে করতেন না। অনেক সময় আমি লাশ দেখে চমকে উঠেছি। টাটকা মৃতদেহ, যেন সদ্য মারা গেছে। যারা রাতের অন্ধকারে ওগুলো নিয়ে আসত তাদের ভয়াবহ চেহারা দেখেও কত সময় আমি শিউরে উঠেছি। অনেকবার মনে হয়েছে ডক্টর পালকে আমার সন্দেহর কথা বলি, কিন্তু এতকাল এ ব্যাপারটা কি তার চোখ এড়িয়ে গেছে, না ইচ্ছে করেই তিনি চোখ বুঝেছিলেন? এটা বুঝতে না পেরে শেষ পর্যন্ত চুপ করে থাকাটাই আমি উচিত মনে করেছিলাম। আমার কাজ হলো যে বস্তুটা আনা হচ্ছে তা গ্রহণ করা, দাম চুকিয়ে দেওয়া, আর অপরাধের কোনো চিহ্ন থাকলে চোখ ফিরিয়ে রাখা। এ ব্যাপারে আস্তে আস্তে আমি পোক্ত হয়ে উঠতে লাগলাম। পৌষ মাসের এক ভোর রাতে আমার এই চুপ করে থাকা বা চোখ ফিরিয়ে রাখার চূড়ান্ত পরীক্ষা হয়ে গেল। সে রাতের কথা আমি ভুলব না। দাঁতের যন্ত্রণায় ঘুম আসছিল না, বিছানায় ছটফট করছিলাম। রাত 2টোর পর একটু তন্দ্রা এলো।
ঘণ্টাখানেক বোধহয় ঘুমিয়েছিলাম। বেশ কয়েকবার কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। যে বা যারা কড়া নাড়ছে বেশ অসহিষ্ণু হয়ে উঠেছে। আকাশে চাঁদের পাতলা আলো, শীতের রাতের হিমেল হাওয়া, সারা শহর ঘুমিয়ে। যারা এসেছিল তারা একটু দেরি করেই এসেছে, কিন্তু চলে যাওয়ার জন্য যেন ব্যস্ত হয়ে উঠেছে। ঘুমে আমার চোখ ভেঙে আসছিল। কোনো মতে দরজা খুলে তাদের সামনে দাঁড়ালাম। ঘুমের তখনও রেশ কাটেনি। মনে হলো ওরা যেন গজগজ করছে। লাশ কাটা ঘরে বস্তা সমেত মালটা ওরা বই নিয়ে গেল। একটা টেবিলে সেটাকে ফেলে বস্তাটা সরিয়ে নিতেই ঘরের আলো এসে পড়ল ওটার মুখের ওপর। আর আমি ভীষণ চমকে উঠলাম। দু পা এগিয়ে একটু ঝুঁকে ভালো করে দেখে বললাম, এ কি কাণ্ড! এ যে মালতী! যে লোক দুটো বস্তায় মৃতদেহটা পুড়ে নিয়ে এসেছিল তারা কোনো জবাব দিল না, কিন্তু যেন একটু সচকিতভাবে দরজার দিকে সরে গেল। আমি মেয়েটিকে চিনি। আমি এবার বেশ জোর দিয়েই বললাম, বাংলা বাজারে ওদের বাড়ি। সন্ধেবেলাও আমি ওর সঙ্গে কথা বলেছি। মেয়েটি যে আধা গেরস্ত এবং ওর ওখানে আমার যাতায়াত ছিল তার আমি খুলে বললাম না। সন্ধেবেলা বেঁচে ছিল, কি করে মারা গেল? তোমরা অন্যায়ভাবে এ লাশ এনেছ, কোনো অসুখেও মারা যায়নি। আপনি ভুল করতেছেন কর্তা, ওদের একজন বলল। আপনার দৃষ্টিভ্রম হয়েছে। দ্বিতীয়জন কিন্তু বিচ্ছিরিভাবে আমার দিকে তাকিয়ে তক্ষণে টাকা দাবি করল। লোকটার গলায় একটা অমঙ্গলজনক স্বর আমার কান এড়ালো না। ভয় পেলাম। ওই নির্জন ঘরে আমাকে মেরে ফেলে রেখে গেলে আমার কিছুই করার থাকবে না। হয়তো দিনের বেলা কোনো টেবিল সোফা করে একজন ছাত্রের আমি হাত পাকাবার বন্ধু হয়ে দাঁড়াবো। আমি আমতা আমতা করে কিছু একটা বললাম। তারপর তাদের নিয়ে চলে এলাম ডক্টর পালের বাড়িতে। ওদের বাইরে দাঁড় করিয়ে রেখে ঘরের ভেতরের থেকে টাকা গুনে এনে হাতে তুলে দিলাম তাদের। ওরা চলে যেতেই আমি তাড়াতাড়ি ফিরে গেলাম লাশ কাটার ঘরে। মেয়েটার শরীরে কতগুলো মারাত্মক আঘাতের চিহ্ন আমার চোখে পড়ল, আর আমি থরথর করে কেঁপে উঠলাম। আমার সন্দেহ মিথ্যা নয়। কোনো মতে পালিয়ে এসে আমি আমার ঘরে আশ্রয় নিলাম। পরে একটু শান্ত হওয়ার পর আমি ভাবতে শুরু করলাম। ডক্টর পালের উপদেশটা আমার মনে পড়ে গেল। আরও একটা কথা চিন্তা করলাম, যারা এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে, আমি যদি তাদের বাধা হয়ে দাঁড়াই তবে আমার পক্ষে সেটা খুব নিরাপদ হবে না। ওই শয়তানগুলো খুনে নৃশংস। যা হোক, পরের দিন এ ব্যাপারে ডক্টর পালের সহকারীর সঙ্গে কথা বলবো ঠিক করলাম। সহকারীটি হলো একজন তরুণ ডাক্তার, নাম সন্দীপ সরকার। সুপুরুষ এই তরুণ ডাক্তারটি ছাত্রমহলে তখন খুব প্রিয়। চতুর, ফিটফাট আর উচ্চ শৃঙ্খল প্রকৃতির, কিন্তু কথার চটকে অন্যের ওপর প্রভাব বিস্তার করার অসাধারণ তার ক্ষমতা। দেশ বিদেশেও ঘুরেছে। বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসেছে, তাই অল্প বয়সেই ছড়িয়ে পড়েছে নাম। তাছাড়া নাটক, অভিনয়, খেলাধুলা সব কিছুতেই চৌকস। ছাত্রদের সঙ্গে সমানে মিশে যাওয়ার একটা প্রবণতাই তাকে অত জনপ্রিয় করে তোলার মূলে। আমার সঙ্গে তার যথেষ্ট দহরম মহরম ছিল। আগেই বলছি, আমি ডক্টর পালের ডান হাত হয়ে উঠেছিলাম, আর সন্দীপ সরকার ছিল তার সহকারী। সুতরাং কাজকর্মের ব্যাপারে আমাদের খুব কাছাকাছি থাকতে হতো। যখন সব ব্যবচ্ছেদের বস্তুর অভাব পড়ত তখন আমাদের দুজনকে এ বিষয়ে সলা পরামর্শ করে একটা উপায় বার করতে হতো। ডক্টর পালকে এ ব্যাপারে নিয়ে আমরা বিবৃত করতে চাইতাম না। তিনিও আকারে ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে এই সামান্য ব্যাপারে তাকে যেন আমরা বিরক্ত না করি। সেদিন ডক্টর সন্দীপ সরকার একটু আগেই হাসপাতালে এসেছিল। আমি তাকে রাতের ঘটনাটা বললাম। আমার সন্দেহের কথা জানাতেও ভুল করলাম না। মৃতদেহের ক্ষতচিহ্নগুলি পরীক্ষা করে ডক্টর সরকার ঘাড় দোলালো আর বলল, ব্যাপারটা সন্দেহজনক। আমি এখন কি করব? আমি প্রশ্ন করলাম। করবে? ডক্টর সরকার আমার কথাটাই যেন আবার আওড়ালো। কিছু করতে চাও নাকি তুমি? কোনো ব্যাপার নিয়ে যত কম ভাবা যায় তত তাড়াতাড়ি সেটা মন থেকে মুছে যায়, এমন একটা প্রবাদ বাক্য শুনেছিলাম যেন। কিন্তু মেয়েটিকে কেউ চিনে ফেলতে পারে। আমি প্রতিবাদ না করে পারলাম না। আমার মতো অনেকেই ওর চারপাশে ঘুরঘুর করত। আমরা আশা করব যে
কেউ ওকে শনাক্ত করবে না। সরকার জবাব দিল। তবে কেউ যদি মেয়েটিকে চিনেই ফেলে, তুমি চিনতে পারোনি, ব্যাস ল্যাঠা চুকে গেল। আসল ব্যাপারটা হলো, এ ধরনের ঘটনা অনেক দিন ধরে চলে আসছে। তুমি এ নিয়ে যদি নাড়াচাড়া করো, তবে ডাক্তার পালকে ভয়ানক ঝঞ্ঝাটে ফেলবে। তুমি নিজেও জড়িয়ে পড়বে। মানে লাশ যোগান দেবার ব্যাপারে একটা চক্র আর ষড়যন্ত্রের সঙ্গে তুমি, আমি সবাই জড়িয়ে পড়ব। যদি আদালতের সাক্ষীর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হয়, তবে জেরার মুখে কি অবস্থা হবে আমাদের। তাছাড়া কাগজে কাগজে ফলাও করে সব কিছু ছাপা হলে কি চোখে লোকে আমাদের দেখবে সেটাও ভেবে দেখতে হবে। খাপ্পা হয়ে উঠবে না সবাই আমাদের উপর? তবে সত্যি কথাই যদি জানতে চাও, আমাদের বেশিরভাগ চালানি খুন জখমের লাশ। ডক্টর সরকার! আহা! ডক্টর সরকার আমার দিকে খিচিয়ে উঠল। যেন তুমি নিজে ব্যাপারটা সন্দেহ করনি। এখন এমন একটা ভান করছো যেন নতুন জানছো। যত সব। সন্দেহ করা এক জিনিস, আর প্রমাণ করা অন্য জিনিস। হ্যাঁ, তা জানি আমি। এটা এখানে এসে তোমাকে বড় ভাবিয়ে তুলেছে, বুঝতে পারছি। ছড়ি দিয়ে মালতীর নিশ্চল দেহটাকে মৃদু আঘাত করতে থাকে সরকার। সবচেয়ে ভালো হলো এটাকে না চেনার ভান করা। তাই করব আমি। খুব শান্তভাবে কথাগুলো বলল খনি ডাক্তার। তোমার যদি মন চায়, তবে স্বীকার করতে পারো যে একে তুমি চিনতে। আমি তোমাকে উপদেশ দিতে চাই না, কিন্তু আমার মনে হয় যে কোনো বুদ্ধিমান মানুষই আমার পথেই চলবে। তবে এ কথাটাও বলে রাখি, ডাক্তার পাল নিজেও হয়তো চাইবেন না যে আমরা এই পন্থা গ্রহণ করি। তিনি কেন আমাদের দুজনকেই তার সহকারী হিসেবে বেছে নিয়েছেন, সে কথাও তোমাকে আমি ভেবে দেখতে বলবো। নিশ্চয়ই মুখ দেখে তা করেননি তিনি। আমাদের কাজকর্মে তার আস্থা জন্মেছিল। এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে আমরা পারবো বলেই তিনি আশা করেন। এরপর বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করা যে বুদ্ধিমানের কাজ হবে না, তা বুঝতে আমার দেরি হলো না। তাছাড়া নিজের ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না। মালতীর দেহ কাটাছেঁড়া হয়ে গেল। কেউ তাকে নিয়ে কোনো প্রশ্ন তুলল না। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর ডক্টর সন্দীপ সরকারের সঙ্গে আমার সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। একদিন সন্ধ্যের পর আমি নবাবপুরে একটা রেস্তোরাঁয় গেছি। একটা টেবিলে দেখলাম সরকার একজন লোকের সঙ্গে বসে আছে। ছোটোখাটো একজন মানুষ, ফ্যাকাশে গায়ের রং, চোখ দুটো কয়লার মতো কালো। লোকটির হাবভাব বা বেশভূষায় তাকে অতি সাধারণ মানুষ ছাড়া আর কিছুই মনে হয় না, যেন গেঁয়ো মানুষ। চেহারায় রক্ষতায় ফুটে উঠেছে। কিন্তু সরকারের মতো একজন চৌকস মানুষের ওপর তার প্রভাব দেখে আমি অবাক না হয়ে পারলাম না। যেন তার হুকুম তামিল করার জন্য সরকার ব্যস্ত। কথায় কথায় সরকারকে সে থমকাচ্ছে। আমাকে দেখতে পেয়ে সরকার হাতছানি দিয়ে ডেকেছিল। আমি কাছে যাওয়ার পর সেই লোকটির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল সরকার। তাই এই অদ্ভুত ব্যাপারটা নজরে এসেছিল আমার। লোকটির নাম সুদীপ্ত মল্লিক। তার সম্বন্ধে আর কিছু অবশ্য সরকার খুলে বলল না। আমার কৌতূহল সত্ত্বেও আমাকে চুপ করে থাকতে হলো। সুদীপ্ত মল্লিক কিন্তু কেন জানি না আমার উপর হঠাৎ খুব সদয় হয়ে উঠল। রেস্তোরাঁর একজন ছোকরাকে ডেকে আমার জন্য মুরগির মাংস আর পরোটার হুকুম দিল। তারপরেই অল্প পরিচয়ে আপনা থেকে নিজের বিগত জীবন সম্বন্ধে বলে গেল অনেক কথা। তার বক্তব্যের 10 ভাগের 1 ভাগও যদি সত্যি হয়, তবে সে যে একটি পাষণ্ড এবং আস্ত বদমাশ, সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। নিজের দুষ্কর্মের কাহিনী শোনাতে শোনাতে তার চোখে মুখে ফুটে উঠেছিল গর্বের ছাপ। সুদীপ্ত মল্লিক মন্তব্য করল, আমি খুব খারাপ লোক, কিন্তু সরকারের কাছে শিশু। ও হলো সাক্ষাৎ শয়তান। ওর আমি নাম দিয়েছি শয়তান সরকার। ও হে শয়তান, তোমার বন্ধুর জন্য আরেক প্লেট মাংস অর্ডার দাও না। শয়তান কিন্তু মনে মনে আমাকে ঘেন্না করে। তারপরে তিনি সরকারের দিকে ফিরে বলল, হ্যাঁ শয়তান বাবু, আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো। আমাকে ওই বিচ্ছিরি নামে ডেকো না। চাপা গর্জন করে উঠল সরকার। শোন ওর কথা।
সুদীপ্ত মল্লিক হো হো করে হেসে উঠল আর বলল, ছুরি মারামারি দেখেছেন? আমার সমস্ত শরীরে ছুরির কোপ বসাতে পারলে ও খুশি হবে। আমরা যারা ডাক্তারি পড়ছি তাদের অন্য উপায় আছে। আমি মন্তব্য না করে পারলাম না। আমরা যাকে পছন্দ করি না তাকে ফালা ফালা করে কাটাছেঁড়া করি। সরকার মুখ তুলে আমার দিকে তাকালো। ওর দু চোখে একটা অদ্ভুত দৃষ্টি। বেশ অনেকক্ষণ আমরা ওই রেস্তোরাঁয় কাটালাম। সুদীপ্তবাবু নিজেও কয়েকবার এটা ওটা খাবারের অর্ডার দিল। সরকারকেও সামনে হুকুম করলো মুখরোচক খাবার অর্ডার দেওয়ার জন্য। মাঝখান থেকে আমার ভুড়ি ভোজটা ভালোই হলো। আমরা যখন উঠব করছি, রেস্তোরাঁর হকারটি মোটা একটা বিল এনে আমাদের টেবিলে রাখল। ওটাতে চোখ না বুলিয়েই সুদীপ্তবাবু আঙুলে টোকা মেরে ওটা সরকারের দিকে ঠেলে দিল। আমি দেখলাম সরকারের মুখটা যেন কেমন হয়ে গেল। প্রচণ্ড রাগ আর বাধ্যতা, এই দুই পরস্পর বিরোধী অভিব্যক্তি ফুটে উঠল তার মুখে। অতগুলো টাকা ওকে একা দিতে হবে, এটা যেন সে বরদাস্ত করতে পারছে না, কিন্তু প্রতিবাদ করার সাহস নেই। সেদিন ফিরতে একটু রাতই হলো। সরকার আর সুদীপ্তবাবু ধরল এক রাস্তা আর আমি অন্য রাস্তা। পরদিন ডক্টর সন্দীপ সরকার ক্লাসে কিংবা হাসপাতালে এলো না। আমি মনে মনে হাসলাম। গতকাল রাত্রিরের টাকার শোক ও এখনো ভুলতে পারিনি, কিংবা হয়তো সুদীপ্তবাবুর সঙ্গে কোথাও ঘুরে বেড়াচ্ছে। সুদীপ্ত মল্লিক যেভাবে ওকে হুকুম করছিল আর হুকুম তামিল হতে একটু দেরি হলে তিরিক্ষি মেজাজ করে উঠছিল, তা থেকে আমি ধরে নিয়েছিলাম যে ভেতরে কোনো ব্যাপার হয়তো আছে। হয়তো সরকারের কোনো কুকীর্তির কথা সুদীপ্তবাবু জানে, তাই সরকারকে সবসময় তটস্থ থাকতে হয়। সেদিন সন্ধ্যের পর আমি আবার ওদের দুজনের খোঁজে গতকাল রাত্রিরে রেস্তোরাঁয় হানা দিলাম, কিন্তু ওদের দেখা আর পেলাম না। আরও কয়েকটা শৌখিন রেস্তোরাঁয় উঁকি মেরে দেখলাম, ওরা নেই। আমি আর রাত করলাম না, ফিরে এলাম। ভোর রাত 4টের সময় সুপরিচিত সেই কড়ানাড়া শব্দে আমার ঘুম ভেঙে গেল। দরজা খুলেই আমি থ। সরকার তার পুরনো মডেলের ঝরঝরে অস্টিন গাড়িটা এনে দাঁড় করিয়েছে ওই গলির মধ্যে, একেবারে খিড়কির দরজার সামনে। আমি দরজা খুলতেই সে একটা বস্তা টেনে বার করল, আমার পরিচিত বস্তা। কি ব্যাপার? আমি একটু চেঁচিয়ে উঠলাম। আপনি একাই মালের খোঁজে বেরিয়েছিলেন? একা সামলালেন কি করে? সরকার যেন ধমকে আমাকে থামিয়ে দিল। তারপর পাঁচিলের গায়ের দরজাটা খুলতে বলল। দরজার তালা খোলবার পর বস্তাটা দুজনে ধরাধরি করে ভেতরে নিয়ে গেলাম। অ্যানাটমি ক্লাসটা দালান থেকে বেশ দূরে, তবে পাঁচিলের গায়ের ওই দরজা দিয়ে ঢুকলে ডক্টর পালের খিড়কি থেকে তেমন একটা দূর নয়। সব দিক বিবেচনা করেই বোধহয় ওই বাড়িটায় অ্যানাটমির প্রধানের জন্য বরাদ্দ করা হয়েছিল। বস্তাটা টেবিলের ওপর রাখার পর সরকার চলে যাওয়ার জন্য ফিরল। তারপর একটু ইতস্তত করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি বরং মুখটা একবার দেখে নাও। হ্যাঁ, মুখটা তুমি একবার দেখেই নাও। যেন নিজের মনের সঙ্গে যুদ্ধ করে কথাটা সে বলল। কিন্তু কোথায় এটা পেলেন? কেমন করে পেলেন? এছাড়াও কখন? আমি না বলে পারলাম না। মুখের দিকে তাকাও। জবাব এলো। আমার কেমন যেন ভয় করতে লাগলো। ডক্টর সরকার অমন করছে কেন? আমি একবার তার মুখের দিকে আর একবার বস্তুটার দিকে তাকাতে লাগলাম। তারপর একসময় বস্তাটা কাঁচি দিয়ে কেটে ফেলতেই টেবিলের ওপর যে নগ্ন দেহটা আমার চোখের সামনে জেগে উঠল, সেটা দেখে আমি আঁতকে উঠলাম। এক রাত আগে যার সঙ্গে বসে খানা পিনার গল্প করেছি, সেই সুদীপ্ত মল্লিকের লাশ আমার সামনে। চোখ দুটো হাত বোঝা, মুখে যেন একটা বিকৃত হাসি। বিভৎস সে দৃশ্য। আমি সরকারের দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আতঙ্কে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সরকারি পেছন থেকে এসে আমার কাঁধে একটা হাত শক্তভাবে রেখে বলল, যারা গল্প শুনছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, গল্প শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের পরবর্তী অংশ তাহলে শুরু করা যাক। কমলনাথকে মাথাটা দিও। কমলনাথ আমারই মতো একজন ছাত্র,
ব্যবচ্ছেদের জন্য সে একটা মাথা অনেক দিন ধরেই দাবি করে আসছে। আমি কোনো জবাব দিতে পারলাম না। সে আবার বলল, এবার লেনদেনের ব্যাপারটায় আসা যাক। মালের জন্য তোমাকে টাকা দিতে হবে, তোমার হিসেবপত্র ঠিক রাখতে হবে তো। আমি কোনো মতে আমার ভাষা খুঁজে পেলাম। বললাম, টাকা দিতে হবে? এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে? নিশ্চয়ই, আমি এমনিতে একটা মাল তোমাকে দিতে পারি না, আর তুমিও বিনামূল্যে ওটা নিতে পারো না। আমাদের দুজনের পক্ষেই সেটা সন্দেহজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। ভালো কথা, টাকা পয়সা কোথায় থাকে? আমি অনেকটা পুতুলের মতো তাকিয়ে নিয়ে আমার ঘরে ফিরে এলাম। টিনের বাক্সটা আঙুল দিয়ে দেখলাম। সরকারি ডান হাতটা বাড়িয়ে দিল। চাবিটা দাও। আমি এক মুহূর্ত দ্বিধা করলাম, তারপর চাবিটা তুলে দিলাম তার হাতে। মনে হলো এতক্ষণে সে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হিসেবের খাতাটা একটা ছোট্ট টেবিলের ওপর ছিল, সেটা খুলে সে আমার সামনে ধরল। তারপর চাবি দিয়ে টিনের বাক্সটা খুলে মালের দাম বাবদ যা হওয়া উচিত তা বার করে বলল, পাওনা টাকা তুমি মিটিয়ে দিলে। এটা হলো তোমার উপর যে বিশ্বাস আশা করা যায় তার মর্যাদা তুমি রেখেছ। তোমার নিরাপত্তার প্রথম সিঁড়ি হলো এটা। এবার দ্বিতীয় ধাপ পার হতে হবে তোমাকে। খরচটা হিসাবের খাতায় লিখে নাও। শয়তানও তারপর তোমার মাথার চুল ছুঁতে পারবে না। পরের কয়েক মুহূর্ত আমার মনের মধ্যে যে একটা ঝড় বয়ে গেল। স্বার্থপর এবং উচ্চাভিলাষী হলেও তখনও পর্যন্ত বিবেক একেবারে বর্জন করিনি। কিন্তু সেই মুহূর্তে সরকারের প্রস্তাবে রাজি না হবার মতো মনের জোর আমার ছিল না। তাছাড়া তার কথা না শুনলে আমি ভয়ানক বিপদে পড়ব, এমন একটা সূক্ষ্ম অনুভূতি আমাকে সাবধান করে দিল। খাতায় লেনদেনের হিসাবটা লিখে ফেললাম। আমাকে যেন উৎসাহ দিয়ে সরকার বলল, চমৎকার, পুরস্কারের টাকাটা তোমারই পাওয়া উচিত। আমার পাওনা আমি পেয়ে গেছি। অর্থপূর্ণভাবে সে হাসল, তারপর টাকাটা তুলে দিল আমার হাতে। ভালো কথা। টিনের বাক্সের চাবিটা আমাকে ফিরিয়ে দিতে দিতে সরকার আবার বলল, সংসারে কোনো মানুষের হাতে হঠাৎ যদি কিছু টাকা এসে পড়ে, তোমাকে একথা বলছি বলে কিছু অবশ্য মনে করো না, মানে এসব ক্ষেত্রে একটা আচরণবিধি মেনে চলার নিয়ম আছে। খানা পিনা, নতুন নতুন জিনিসপত্র কেনা, পুরনো দেনা শোধ করা, এসবের ধারপাশ দিয়েও যেতে নেই। তা করলেই পাড়া পড়শি চেনা জানা মানুষ সন্দেহ করতে শুরু করবে। কোথা থেকে টাকা আসছে? যত ইচ্ছে ধার করো, কিন্তু কখনো ধার দিও না। ডক্টর সরকার, আপনাকে অনুগ্রহ করার জন্যে আমি গলায় ফাঁসির দড়ি পড়লাম। আমাকে অনুগ্রহ করার জন্যে? সন্দীপ সরকারের গলা থেকে যেন ব্যঙ্গ ঝরে পড়ল। বাহ, বেশ মজার কথা বলেছ তো। আমি তো দেখতে পাচ্ছি তুমি নিজেকে বাঁচাবার জন্যই আমার কথা মতো কাজ করেছো। ধরো আমি যদি একটা ঝামেলায় পড়ি, তুমি কি রেহাই পাবে ভেবেছো? আজকের এই ছোট দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার স্রোতেরই একটি গতি। সুদীপ্ত মল্লিক হলো মালতীর অবিচ্ছিন্ন ধারাবাহিকতা। শুরু করে তুমি থামতে পারো না, শুরু করেই তোমাকে চালিয়ে যেতে হবে। এর মাঝামাঝি কোনো পথ নেই। আমার চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে এলো। একটা ভয়ানক ষড়যন্ত্রের কবলে আমি পড়েছি, তা থেকে উদ্ধারের দ্বিতীয় কোনো পথ নেই। হায় ভগবান, আমি শোকেদে বলে উঠলাম। আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমাকে এমন মূল্য গুনতে হচ্ছে? শুরুই বা করলাম কখন আমি? হ্যাঁ? সরকার মৃদু ধমকের সুরে বলল, আহ, কি ছেলে মানুষই করছো? কি ক্ষতি হয়েছে তোমার? তুমি যদি মুখ না খোলো তবে কি ক্ষতিই বা তোমার হতে পারে? জীবন সম্বন্ধে কোনো ধারণাই তোমার নেই দেখছি। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, সিংহ আর মেষশাবক। তুমি যদি মেষশাবক হও তবে আর 5টা মরার মতো এই লাশ কাটা ঘরের টেবিলে তোমার স্থান হবে। যদি সিংহ হও তবে আমার, ডাক্তার পালের কিংবা পৃথিবীর সাহসী পুরুষদের মতো গাড়ি চাপবে, জীবনটা উপভোগ করবে। বুঝেছো বোকারাম? প্রথম ধাক্কাতেই তুমি টাল সামলাতে পারছো না।
তুমি ভাগ্যবান বলেই ডাক্তার পালে সুনজরে পড়েছ। তা ভেবে দেখেছো কি? সূত্রগুলো তুমি ঠান্ডা মাথায় ঠিক ঠিক অনুসরণ করবে, এটাই তিনি আশা করেন তোমার কাছে। আর আর একটা কথাও তোমাকে আজ বলছি, আজ থেকে 3 দিন পরে আজকের কথা ভেবে তুমি নিজেই লজ্জা পাবে, আমি বাজি রাখতে পারি। ডক্টর সন্দীপ সরকার আর অপেক্ষা করল না। অন্ধকার থাকতে থাকতেই তার সেই ঝরঝরে গাড়িটা নিয়ে চলে গেল সে। একা একা আমি নিজের অবস্থাটা ভেবে দেখবার চেষ্টা করলাম। নিজের দুর্বলতার জন্য নিজেকে দোষ দেওয়া ছাড়া আর কিচ্ছু করার ছিল না আমার। সরকারকে সুবিধা দিতে দিতে আমি এত বাড়িয়েছি যে তার ভাগ্য আমার হাতের মুঠোয় না এসে আমিই তার কেনা গোলাম হয়ে পড়েছি। একটু যদি সাহস থাকতো আমার অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যেন অন্যায় যতই ঘটুক না কেন আমাকে এমনভাবে চলতে হবে যেন সেটা নেই। হিসেবের খাতায় অভিশপ্ত সেই সর্বশেষ লেখাটাই বন্ধ করে দিল আমার মুখ। তারপর এক সময় দিনের আলো ফুটল, ঘন্টা গড়িয়ে গেল, শুরু হলো ক্লাস। সুদীপ্ত মল্লিকের অঙ্গ প্রত্যঙ্গ ছাত্রদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তারা কোনো প্রশ্নই তুলল না। মাথাটা পেয়ে খুশি হলো কমলনাথ। 2 দিন ধরে লাশ কাটা ছেঁড়ার ওপর আমি তীক্ষ্ণ লক্ষ্য রাখলাম। যতই কাটা হচ্ছে ততই ওটাকে চেনার সম্ভাবনা কমে আসছে, আর সাহস ফিরে আসছে আমার মনে। 3য় দিনে সন্দীপ সরকার এলো। এ 2 দিন নাকি অসুখ করেছিল বলে আসেননি তিনি। প্রচণ্ড উৎসাহ নিয়ে 2 দিনে যে সময় নষ্ট হয়েছে তা উসুল করে দেওয়ার জন্য সে যেন ব্যস্ত হয়ে পড়ল। টেবিলে টেবিলে ঘুরে নির্দেশ দিতে লাগলো ছাত্রদের, অক্লান্ত কর্মীর মতো। বিশেষ করে কমলনাথকে সাহায্য করার জন্য যেন সে উদ্গ্রীব হয়ে উঠেছে। তার কাছ থেকেই অযাচিত উৎসাহ পেয়ে কমলনাথেরও উদ্দীপনার শেষ নেই। নানান কোণ থেকে মাথাটায় ছুরি চালিয়ে পাকাতে লাগলো সে। হাত সপ্তাহটা শেষ হওয়ার আগেই সরকারের ভবিষ্যৎবাণী ফলে গেল। আমি ভয় কাটিয়ে উঠলাম। মনে মনে একটা গর্ব অনুভব করতে লাগলাম। সরকারের কথা মতো সিংহের দলেই আমি ফিরেছি। সরকারের সঙ্গে ক্লাসে দেখা হলো, কিন্তু সে রাতের ঘটনা নিয়ে আমরা কেউ উচ্চবাচ্য করি না, যেন একটা অলিখিত চুক্তি হয়েছে আমাদের মধ্যে। কিন্তু ঘটনাচক্রে আবার আমাদের খুব কাছাকাছি আসতে হলো। মাল সরবরাহে হঠাৎ টান পড়ল। অ্যানাটমির ক্লাস প্রায় বন্ধ। ছাত্রদের মধ্যে দেখা দিল মৃদু অসন্তোষ। ঠিক মতো যদি মাল না পাওয়া যায় তাহলে ছাত্রদের পক্ষে কাটাছেঁড়া করা সম্ভব হবে না, আর তার জন্য কর্তৃপক্ষ কিন্তু কৈফিয়ত চেয়ে বসতে পারেন। ডক্টর পাল উদ্বিগ্ন হলেন। তিনি আমাকে আর ডক্টর সরকারকে ডেকে এনে এ ব্যাপারে তার দুশ্চিন্তার কথা জানালেন। আমাদের তিনি এ ব্যাপারে তৎপর হতে বললেন। আমরাও চিন্তিত হয়েছিলাম। আসলে পুলিশ সে সময় কিছু একটা ঘটনায় বেশ কিছু গুন্ডাকে আটক করেছিল, ফলেই এই অচলাবস্থা। আমি আর সরকার সলা পরামর্শ করতে লাগলাম। একটা উপায় আমাদের বের করতেই হবে। ঠিক এমন সময় শহর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে একটা খুব পুরনো কবরখানার খবর এলো আমাদের কাছে। ওটার চারপাশে নাকি জঙ্গল, অনেকটা পরিত্যক্ত। খুব কাছের গাঁয়ের কিছু পুরনো মানুষ ছাড়া ওটা এখন আর কেউ ব্যবহার করে না। একটা নতুন কবরখানা অন্যদিকে হয়েছে, তারা সেখানেই যায়। শুধু পুরনো মানুষরা ভাবপ্রবণতার খাতির হোক কিংবা পূর্বপুরুষদের স্মৃতির সম্মানেই হোক না কেন, ওটা এখনো ছাড়তে পারেনি। আরও যে খবরটা আমাদের কাছে এলো তা হলো খালদে মিঞ্চা নামে এক বুড়ো চাষির কম বয়সী বউ বাচ্চা হতে গিয়ে মারা গেছে। মাত্র গতকালই তাকে ওই কবরখানায় সমাধিস্থ করা হয়েছে। আমি আর সরকার পরামর্শ করলাম, এ সুযোগ হাতছাড়া করা চলবে না। সেদিনই সন্ধ্যের পর সরকারের ঝরঝরে গাড়িতে আমরা বেরিয়ে পড়লাম। শহর ছাড়িয়ে বেশ অনেকটা দূরে সেই কবরখানা। ওখানে পৌঁছে কাজ শেষ করে আবার ফিরে আসতে অনেক রাত হয়ে যাবে। শহরের শেষ সীমানায় সরকার গাড়ি থামিয়ে একটু অন্ধকার দেখে রাস্তার পাশে গাড়ি রাখল। পেছনের আসনের পায়ের কাছে ছিল শাবল আর কোদাল, আর ছিল চটের বস্তা। যাতে কারোর চোখে না পড়ে তাই অন্ধকারে গাড়িটা রাখল সরকার। আমরা একটা হোটেলে ঢুকলাম। রাতের খাওয়াটা সেরে নেওয়াই ভালো, নয়তো পেটে কিছু পড়বে না। মাংস আর পরোটার অর্ডার দিয়ে সরকার পকেটে হাত ঢোকালো। তারপর 1 মুঠো টাকা বার করে আমার হাতে গুজে দিয়ে বলল, সেদিন আমার সঙ্গে সহযোগিতা করার জন্য এই সামান্য উপহারটুকু গ্রহণ করো। আমি টাকাটা পকেটে পুরে বললাম,
আপনি একজন দার্শনিক বটে। আপনি ঠিক কথাই বলেছিলেন। 3 দিন পর ও ব্যাপারটা নিয়ে আর আমি মাথা ঘামাইনি। আপনার সঙ্গে ঘনিষ্ঠতা না হওয়া পর্যন্ত আমি একটু বুদ্ধ ছিলাম। আপনি আর ডক্টর পাল আপনারাই আমাকে সত্যিকার মানুষ বানিয়ে ছাড়বেন দেখছি। ভগবানকে ধন্যবাদ, আপনাদের নজরে পড়েছিলাম। তার বলতে মানুষ তোমাকে না বানিয়ে আমরা ছাড়বো না। আর তাই যদি বলো, সেদিন আমার পাশে দাঁড়াবার জন্য একজন সাহসী মানুষই আমার দরকার ছিল। প্রকাণ্ড চেহারার অনেক মানুষই এই দৃশ্য দেখে মূর্ছা যেত, কিন্তু তোমার বেলায় তা হয়নি। তুমি মাথা ঠিক রেখেছিলে। আমি লক্ষ্য করছিলাম তোমাকে। মাথা কেন ঠিক রাখবো না? আমি বেশ গর্বের সঙ্গেই জবাব দিলাম। ওটা আমার কোনো ব্যাপার নয়। তাছাড়া আপনাকে সাহায্য করার জন্য আপনি চিরকাল আমার প্রতি কৃতজ্ঞ থাকবেন, সেটাও তো কম কথা নয়। আমার মনে হলো সরকারের কপাল যেন কুঁচকে গেল। চোখ দুটো ছোট ছোট করে তাকালো আমার দিকে সে। কিন্তু আমি ততক্ষণে বাচাল হয়ে উঠেছি। গলায় অহংকার ফুটিয়ে বললাম, হ্যাঁ, আসল কথা হলো ভয় না পাওয়া। ফাঁসি কাটে আমি ঝুলতে চাই না, এ কথা সত্যি। কিন্তু সব সময় ন্যায়ের পথে চলবো, ভগবানে বিশ্বাস রাখবো, এইসব আদর্শের বুলি আমার কাছে উপহাস বলেই মনে হয়। বিশ্বাস করুন, আপনার আমার মতো সাহসী মানুষদের জন্যই তো এই জগৎ। হোটেলের টাকা মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ক্রমে রাস্তা নির্জন হয়ে এলো। আকাশে আধখানা চাঁদ। খুব অসুবিধে হচ্ছিল না। অবশেষে কবরখানার সামনে পৌঁছলাম। চারপাশে জঙ্গল, একটা পুরনো জীর্ণ মসজিদ, আর তার লাগোয়া কবরখানা। ভাগ্য ভালো মসজিদে কেউ থাকে না, ওটাও বোধহয় এখন পরিত্যক্ত। গাড়িটা সুবিধে মতো জায়গায় রেখে আমরা গাড়ি থেকে দরকারি জিনিসপত্র বের করলাম। একটা টর্চ, একটা লণ্ঠন, শাবল, কোদাল আর বস্তা। আধখানা চাঁদের আলো যেন এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছে। টু শব্দটি নেই, চারিদিকে কবরের নিস্তব্ধতা। একটা কাঠের ভাঙা গেট পেরিয়ে আমরা কবরখানার ভেতরে ঢুকলাম। বড় বড় ঘাস হয়েছে চারিদিকে, সাপ থাকাও বিচিত্র না। সন্তর্পণে পা ফেলে লণ্ঠন আর টর্চের আলোয় আমরা পথ ধরে এগোচ্ছিলাম। বড় বড় গাছের ছায়া চাঁদের আলো ঢেকে ফেলে এক এক জায়গায় সৃষ্টি করেছে নিরন্ধ্র অন্ধকার। আমার গা ছমছম করে উঠল। মনে হলো যেন সারি সারি কবরের তলা থেকে চিরনিদ্রিত মৃতদেহগুলো আমাদের এই গোপন অভিসার লক্ষ্য করছে। আমরা তাদের শান্তিতে বাধা সৃষ্টি করেছি, অবৈধভাবে প্রবেশ করেছি তাদের সংরক্ষিত এলাকায়। সেটা তারা পছন্দ করছে না। সরকারের দিকে তাকিয়ে দেখলাম সে কিন্তু নির্বিকার। আমার সাহস ফিরে এলো তাকে দেখে। নতুন কবরটা বার করতে বেগ পেতে হলো না। বেশিরভাগই বড় বড় ঘাসে ঢাকা পড়েছে, কিন্তু এটা সদ্য তৈরি, তাই ঘাস পরিষ্কার করা হয়েছে, সহজেই চোখে পড়ে। লণ্ঠনটা মাটিতে রেখে আমরা দুজন মাটি কোপাতে শুরু করলাম। নরম মাটি সবে খোঁড়া হয়েছিল, তাই তাড়াতাড়ি গর্তটা বড় হতে লাগলো। পরিশ্রমে আমাদের শরীরে নামলো ঘামের বন্যা। তারপর একসময় কফিনটা আমাদের চোখে পড়ল। খুব সাবধানে চারপাশে গর্ত করে কফিনের দুদিক শক্ত মুঠোয় ধরে ওটাকে আমরা মাটির ওপর রাখলাম। শাবলে চাপ দিয়ে টানাটা খুলে ভেতরের মৃতদেহটাকে শুয়ে দিলাম পাশের বড় বড় ঘাসের ওপর। অল্প বয়সী বউয়ের মৃতদেহ, তেমন একটা ভারী নয়। এবার কফিনের ঢাকনাটা আবার বন্ধ করে গর্তে যেমনটি ছিল তেমনটি রেখে ভরাট করে দিলাম মাটি দিয়ে। আমাদের কৌকীর্তির প্রমাণ আমরা রাখতে চাই না। বস্তার মধ্যে লাশ ভরে আমরা ধরাধরি করে নিয়ে চললাম সরকারের ছ্যাকরা গাড়িতে। পেছন দিকে পায়ের কাছে বস্তাটা রাখা হলো। যন্ত্রপাতি, লণ্ঠন সব নিয়ে এসে আমরা ফিরে চললাম। এত সহজেই একটা লাশ পাওয়া গেছে বা জোগাড় করতে পেরেছি ভেবে মন উৎফুল্ল হয়ে উঠেছিল। ওটার বাবদ যে টাকা হওয়া উচিত সেটা আমরা দুজন ভাগ করে নেব। সহজভাবে টাকা রোজগারের ভালো একটা পথ পাওয়া গেছে। সরকার গাড়ি চালাতে চালাতে কুৎসিত একটা রসিকতা করল। দুজনেই হেসে উঠলাম আমরা। হঠাৎ শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি।
মেঘে ঢাকা পড়ল চাঁদ। আমার পায়ের কাছে বস্তাটা ছিল। সরকারের ঝরঝরে গাড়িতে খুব ঝাঁকুনি হচ্ছিল, আর বস্তাটা বারবার আমার পায়ের ওপর এসে পড়ছিল। আমি যতই পা দিয়ে ওটা ঠেলে সরিয়ে দিচ্ছিলাম, ততই যেন নতুন উদ্যমে ওটা এসে পড়ছিল আমার পায়ের ওপর। এই সংস্পর্শে গা ঘিনঘিন করে উঠছিল আমার। একবার যেন মনে হলো বস্তা থেকে একটা হাত বেরিয়ে এসে আমার পায়ে সুরসুরে দিল। ভীষণ চমকে উঠলাম আমি। গলা দিয়ে বোধহয় একটা শব্দ বেরিয়েছিলাম। সরকার গাড়ি থামিয়ে আমার দিকে ফিরে বলল, কি হলো? চেঁচিয়ে উঠলে কেন? আমার কেন জানি ভালো ঠেকছে না। আমার পায়ে কে যেন সুরসুরে দিল মনে হলো। তোমার দেখছি ভয় ধরেছে। এই তুমি সাহসী পুরুষ, হ্যাঁ? গাড়ি থামিয়েও নেমে এলো। বৃষ্টির বেগটা বেড়েছে। হঠাৎ কোথা থেকে কতগুলো কুকুর আমাদের চারপাশে ডাকতে লাগলো। তাদের সেই ডাকের মধ্যে হিংস্রতা নেই, আছে একটা কান্নার সুর। চারিদিকের জমাটি অন্ধকার, কুকুরের কান্না, আমাদের সঙ্গে ঘর থেকে সদ্য চুরি করে আনা একটি যুবতীর মৃতদেহ, সব মিলিয়ে একটা অশরীরী পরিবেশের সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে। সরকার আমার বাঁ দিকের দরজাটা খুলে তার ভেতর দিয়ে ঝুঁকে বলল, টর্চটা জ্বালাও। মেয়ে মানুষের সুশুলিতে তোমার ভয়ের চাইতে আরাম লাগাই উচিত। আমি পাশ থেকে টর্চটা তুলে আলো ফেললাম বস্তাটার উপর। কয়েক মুহূর্ত আমরা স্তম্ভিতের মতো তাকিয়ে রইলাম। কারোর মুখে কোনো কথা নেই। সত্যি বস্তা থেকে একটা হাত বেরিয়ে এসেছে, কিন্তু সেটা রমণের কোমল হাত নয়, একটি লোমশ হাত। একটা ভয়ানক আতঙ্ক আমার বুকে যেন পাষাণের মতো চেপে বসেছে। এটা কার হাত? মেয়ে মানুষের হাত নয়। কিন্তু আমরা তো মেয়ে মানুষের লাশই কবর থেকে তুলে এনেছি। আলোটা আর একটু উঁচু করে ধরো। সরকার হঠাৎ যেন মরিয়া হয়ে বলে উঠল, মুখটা আমি দেখতে চাই। আমি টর্চের আলোটা বস্তার মুখের কাছে ধরলাম। সরকার এক টানে ওটা সরিয়ে দিতেই একটা মুখ বেরিয়ে পড়ল। দাড়ি কামানো একটা মুখ, চোখ দুটো খোলা, গভীর কালো দু চোখের তারা, মুখে যেন ব্যঙ্গের হাসি, আমাদের উপহাস করছে। রাতের নিস্তব্ধতা খান খান করে দিল আমাদের দুজনের আতঙ্কিত চিৎকার। সরকার এক লাফে সরে গেল। আমি কেমন করে ডান দিকের দরজা খুলে লাফ মেরেছিলাম আমি তা জানি না। অন্ধকারে শক্ত মাটিতে আছড়ে পড়ে হাত পা ছড়ে গেল, কিন্তু আমার তখন ভ্রুক্ষেপ নেই। দিকবিদিক জ্ঞান হারিয়ে আমি ছুটছি তো ছুটছি। যে মুখটা আমাদের দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছিল, সেটা সুদীপ্ত মল্লিকের মুখ, যাকে লাশ কাটা ঘরে ফালা ফালা করে কাটা ছেঁড়া করা হয়েছিল আমাদের দুজনের চোখের সামনে।